যদি ভাবে যে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সেটা করতে পারছে না, যদি বলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক রাখবে সেটা করতে পারছে না, মানুষের মধ্যে যে সংহতি বা সম্প্রীতি সেটা বজায় রাখা দরকার সেটা যখন করতে পারছে না, অথবা দেশি বিদেশি নানা চক্রান্ত যখন তৈরি হচ্ছে সেগুলো কোনোটাই মোকাবেলা করতে পারছে না, তখন একটা সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। গত কয়েকদিন ধরে দেখুন একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই পরিস্থিতির মধ্যে মানুষ বললো আর বোধহয় তাহলে ইলেকশনের জায়গায় যাচ্ছে না সরকার। আবার দুদিনের মধ্যে পরিস্থিতি ঘুরে গিয়ে আবার মনে হচ্ছে ইলেকশন না করে বোধহয় সরকারের আর কোনো উপায় নেই। এই যে ক্রমাগত বাক বদল, টানাপোড়ন, নানা ধরনের পরিকল্পনা বদল, এগুলো আমরা মনে করি একটা অস্থিরতার লক্ষণ, উৎকণ্ঠার লক্ষণ। এটা জনগণের দিকে তাকিয়ে উদ্বেগের বিষয় না। খেয়াল করে দেখুন, আপনি, আমি, মোশাররফ ভাই তিনজন মিলে একটা বিষয়ে স্বাক্ষর করলাম, তারপরে যদি কেউ এখানে আরো নতুন বিষয় যুক্ত করে তাহলে যারা স্বাক্ষর করলো তারা কি প্রতারিত হয়েছে বলে মনে করতে পারে না? আমরা তো বাসদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করি নাই, আমরা বলেছিলাম যে অঙ্গীকার নামায় যেভাবে লেখা আছে এটাতে স্বাক্ষর করাটা আসলে ঠিক হবে না, এটা গণতান্ত্রিক আচরণেরও পরিপন্থী, আমাদের স্বপ্নেরও সমাধি রচনা করা হয়ে যায়। তারপরে যারা স্বাক্ষর করেছিলেন কেউ বলুন তো, তারা বলছে যে স্বাক্ষর করে ভালো হয়েছে, কিংবা স্বাক্ষর করার পরে সরকার স্বাক্ষরটার মর্যাদা দিয়েছে, এমনকি বিএনপির মতো দলও বলছে আমরা প্রতারিত হয়ে গেলাম। তাহলে এগুলো কিন্তু খুবই ভাবিয়ে তোলার মতো বিষয়। এই যে সরকারের উদ্বিগ্নতা, এই সরকার কেন উদ্বিগ্ন, এবং সব রাজনৈতিক দলই আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথাও বলছে। এছাড়া 8টি দল তারা আন্দোলনে আছে, তারা যেটি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আগে করতে হবে, অধ্যাদেশ জরুরি, এবং একসাথে গণভোট হওয়া যাবে না। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই, সরকার কেন উদ্বিগ্ন? ধন্যবাদ। একটা সরকার যখন একটা দেশ চালায় তখন তো তার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ থাকে। যদি তার সামনে চিন্তাটা থাকে যে জনগণের সর্বাধিক কল্যাণ করবে, কিন্তু সেটা সে করতে পারছে না, যদি ভাবে যে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সেটা করতে পারছে না, যদি বলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক রাখবে সেটা করতে পারছে না, মানুষের মধ্যে যে সংহতি বা সম্প্রীতি সেটা বজায় রাখা দরকার সেটা যখন করতে পারছে না, অথবা দেশি বিদেশি নানা চক্রান্ত যখন তৈরি হচ্ছে সেগুলো কোনোটাই মোকাবেলা করতে পারছে না, তখন একটা সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। যে কোনো দেশপ্রেমিক সরকারের একটা উদ্বিগ্নতা, বলবো এটা তাদের ইয়ের মধ্যেই পড়ে, কার্য পরিধির মধ্যেই পড়ে। তিনি যখন সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন তখন তাকে প্রতি মুহূর্তেই তাকে উদ্বিগ্ন হবেন বলেই কিন্তু অন্যদেরকে উদ্বেগের হাত থেকে তিনি রক্ষা করবেন। যেমন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার উদ্বিগ্ন হয় আর রোগী আতঙ্কিত থাকে। ডাক্তার উদ্বিগ্ন হন যে কিভাবে আমার জ্ঞান, প্রজ্ঞা এবং বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার দিয়ে আমি কিভাবে এই রোগীর আতঙ্কটা আমি দূর করতে পারি, এটা তার উদ্বেগ। এই উদ্বেগ কিন্তু তাকে হতাশ করে দেওয়া না, উদ্বেগ তার কর্ম উদ্যোগটাকে আরো বাড়িয়ে তোলা। নতুন সংকট যেটি, এটি কি সরকারি সৃষ্টি করেছে? এখন সেটা হতে পারলে খুবই ভালো হতো। আমরা সেই রকম উদ্বেগ পূর্ণ সরকার দেখতে চাই, আমরা উদ্যোগী সরকার দেখতে চাই, এবং মানুষের উৎকণ্ঠা দূর করার সরকার দেখতে চাই। কিন্তু আমাদের এখন যেটা পরিস্থিতিটা হয়েছে, সরকার কি নিজের পাতা ফাঁদে নিজে পা দিয়ে ফেলছে? সরকার কি যেভাবে কাজটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি বলে কি তিনি উৎকণ্ঠাজনিত উদ্বেগ? সরকার কি যেমনভাবে পরিচালনা করতে চেয়েছিলেন তেমনভাবে করতে পারলেন না বলে তার পরিকল্পনা ভেস্তে যাওয়ার কারণে উদ্বেগ? এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। কারণ দেশের মানুষ কিন্তু সবাই বলতো আসলে ইলেকশন কি হবে, যতই সরকার বারবার বলছে ইলেকশন কিন্তু হবেই, মানুষ বলছে ইলেকশন কি হবে। তার সরকারের কথা এবং তার কাজ, এই দুটোর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য মানুষ দেখেছে। গত কয়েকদিন ধরে দেখুন একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই পরিস্থিতির মধ্যে মানুষ বলল আর বোধহয় তাহলে ইলেকশনের জায়গায় যাচ্ছে না সরকার। আবার দুদিনের মধ্যে পরিস্থিতি ঘুরে গিয়ে আবার মনে হচ্ছে ইলেকশন না করে বোধহয় সরকারের আর কোনো উপায় নেই। এই যে ক্রমাগত বাক বদল, টানাপোড়ন, নানা ধরনের পরিকল্পনা বদল, এগুলো আমরা মনে করি একটা অস্থিরতার লক্ষণ, উৎকণ্ঠার লক্ষণ। এটা জনগণের দিকে তাকিয়ে উদ্বেগের বিষয় না। তিনটা বিষয় যদি একটু বলে আমি অংশটা শেষ করি। দেখুন, একটা অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করবার জন্য সরকারের নানা ধরনের পদক্ষেপ থাকা উচিত ছিল। সেই কাজগুলো আমরা বারবার বলেছি যে মব ভায়োলেন্সটাকে ঠেকান, এই উন্মাদনাটা বন্ধ করেন। কিন্তু তখন নানা দিক থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যেগুলোকে তারা কখনো প্রেশার গ্রুপ বলেছেন, কখনো বলেছেন স্বতঃস্ফূর্ততার বহিঃপ্রকাশ, এবং তার ফল দেখুন 1 বছর পরেও
কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠার অবসানটা হয়নি। 2, আমরা বলেছিলাম যে শুধুমাত্র বিগত সরকারের যে স্বৈরাচারী আচরণ তার প্রতি মানুষের বিক্ষোভ ছিল তা কি? মানুষের কিন্তু বিক্ষোভের আরও অন্তর্নিহিত কারণ ছিল। জি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা, বেকার সমস্যা দূর করতে না পারা, দেশ থেকে টাকা পাচার বন্ধ করতে না পারা, তারপর ব্যাংক লুটপাট বন্ধ করতে না পারা, কোনো কিছুই করতে পারলেন? বরঞ্চ গত 1 বছরে বাংলাদেশ ব্যাংকের হিসাবে নতুন কোটিপতির জন্ম নিল 10,337 জন। দেশের অর্থনৈতিক অবস্থান থেকে ভালো নয়, কর্মসংস্থান হারিয়েছে, এদিকে কর্মসংস্থান হারলো। তাহলে এটা একটা বিষয়। 3 নম্বর হচ্ছে যে ইলেকশনটা করবার জন্য এই যে সব 30টা রাজনৈতিক দল 7 মাস ধরে নানা আলোচনা করে যে ঐক্যমতের জায়গাটা তৈরি করবার চেষ্টা করলেন, এমন এমন প্রশ্ন সেখানে নিয়ে আসা হলো, অথবা স্বাক্ষর করবার পরও নতুন সংযোজন হলো। খেয়াল করে দেখুন, আপনি, আমি, মোশাররফ ভাই 3 জন মিলে একটা বিষয়ে স্বাক্ষর করলাম। তারপরে যদি কেউ এখানে আরো নতুন বিষয় যুক্ত করে, তাহলে যারা স্বাক্ষর করলো তারা কি প্রতারিত হয়েছে বলে মনে করতে পারে না? আমরা তো বাসদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করি নাই। আমরা বলেছিলাম যে অঙ্গীকার নামায় যেভাবে লেখা আছে এটাতে স্বাক্ষর করাটা আসলে ঠিক হবে না, এটা গণতান্ত্রিক আচরণেরও পরিপন্থী, আমাদের স্বপ্নেরও সমাধি রচনা করা হয়ে যায়। তারপরে যারা স্বাক্ষর করেছিলেন, কেউ বলুন তো, তারা বলছে যে স্বাক্ষর করে ভালো হয়েছে, কিংবা স্বাক্ষর করার পরে সরকার স্বাক্ষরটার মর্যাদা দিয়েছে। এমনকি বিএনপির মতো দলও বলছে আমরা প্রতারিত হয়ে গেলাম। তাহলে এগুলো কিন্তু খুবই ভাবিয়ে তোলার মতো বিষয়। আমরা সে কারণে মনে করি, তারপরেও যদি সরকার উদ্বেগের মধ্যে থাকে, আমরা এই উদ্বেগটাকে পজিটিভ মনে করি, যে এই উদ্বেগ থেকে যেন একটা গতিবেগ তৈরি হয় গণতন্ত্রের উত্তরণের দিকে।